আশা করি তোমাদের ম্যাথের এক্সামও ভালো হবে। তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো এবং ডেসক্রিপশনে যে লিঙ্কগুলি দেওয়া থাকবে সেখান থেকেও ক্লাসগুলিকে দেখো। তিনটি থিওরি খুব গুরুত্বপূর্ণ। এর আগের বছর ভাইগটস্কি এসেছিল, এই বছর ডাইনস, বুনার্ড এবং পিয়াজে। এই তিনটি থিওরি কিন্তু ম্যাথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না। এই তিনটি থিওরি কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে এবং সাথে এই ক্লাসটি দেখো তাহলে। আর লেসন প্ল্যান কিন্তু দেখতে ভুলো না, তার সাথে অ্যাচিভমেন্ট টেস্ট এগুলি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এই ক্লাসটি। তার পাশাপাশি ব্রুনার, ডাইনস, পেয়াজে, ম্যাক্রো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান এবং অ্যাচিভমেন্ট টেস্টও তোমরা শিখে গিয়েছো কিভাবে করতে হয়, সেটিও একটু দেখে যাবে। তাহলে আশা করা যায় যে ম্যাথে তোমাদের সমস্যা হবে না। এবং এর পরবর্তীতে কিন্তু এক্সটার্নাল এক্সাম হবে, সেখানেই কিন্তু সবার মানসিক প্রেশারটা বেশি থাকে, কারণ সেখানে ফেস টু ফেস এক্সাম হবে। এক্সটার্নালের সামনে কিন্তু তোমাদেরকে লেসন প্ল্যান যেমন দেখাতে হবে, তার পাশে ডেমো দিতে হবে, পড়িয়েও দেখাতে হবে। এবং এই চ্যানেলেই কিন্তু পরপর সেই ক্লাসগুলিও আসতে থাকবে এবং অনেক ক্লাস দেওয়াও আছে মাইক্রো লেসনের উপর, ম্যাক্রো লেসনের উপর। তোমরা সেগুলিকে দেখবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। চলো আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। আজকে আরও একটি 7 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুণ প্রক্রিয়ার শেখানোর ধাপগুলি উল্লেখ করুন। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। গুণ কি? তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এটি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দক্ষতা লাভ করতে গেলে শিশুর বেশ সময় লাগে। প্রক্রিয়াটি শেখাবার জন্য সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে গুণ প্রক্রিয়া শেখানোর জন্য আরোহী পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও আমরা সূত্র পদ্ধতির সাহায্য নিয়েও গুণ প্রক্রিয়া শেখাতে পারি। প্রথমে 1 থেকে 9 পর্যন্ত দুটি সংখ্যার গুণ শিশুদের আয়ত্ত করাতে হবে। গুণ প্রক্রিয়ার সাথে যোগ প্রক্রিয়ার যে সম্পর্ক আছে তা তাদেরকে ভালো করে বোঝাতে হবে, তাহলে তাদের ধারণাটি স্পষ্ট হবে। যেমন যদি আমরা 2কে 3 বার যোগ করি তাহলে যেমন 2 + 2 + 2 অর্থাৎ 6 হয়, অর্থাৎ 6 পাই। ঠিক তেমনই 2কে 3 দিয়ে গুণ করি তাহলেও 2 × 3 = 6 পাই। এই কনসেপ্টটি তাদেরকে ক্লিয়ার করাতে হবে। এই চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন, এই চিহ্নটির নাম গুণ, যাকে ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেশন। এই চিহ্নটিও শিশুদেরকে জানাতে হবে। কোনটি গুণ চিহ্ন? প্রথম সূত্র, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। তাহলে একটা উদাহরণ, 5 × 2 = 10। এবার গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয়, অর্থাৎ এখানে 5কে গুণ করা হচ্ছে তাই 5 হলো গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক, 2 হলো এখানে গুণক। আর যেটি পাওয়া যায় গুণ করার পর তাকে বলে গুণফল। গুণফল কি? গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এবার উদাহরণের সাহায্যে লিখবে, 5 × 2 = 10। এখানে 5 হলো গুণ্য, 2 হলো গুণক এবং 10 হলো গুণফল। যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল 0 হয়। উদাহরণ, 5 × 0 = 0। এই ধারণাটিও শিশুকে দিতে হবে। দ্বিতীয় সূত্র, গুণ্য = গুণফল ভাগ গুণক, 10/2 = 5 হয়। তৃতীয় সূত্র, গুণক = গুণফল ভাগ গুণ্য, অর্থাৎ 10/5 = 2। এইভাবে শিক্ষার্থীদেরকে শেখাতে হবে
লক্ষ্য রাখতে হবে তারা যেন মুখস্থ না করে বিষয়টি ভালো করে বুঝে আত্মস্থ করতে পারে। এবার দেখে নেব যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি এবং প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দেন। যোগ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দক্ষতা লাভ করতে শিশুর বেশ সময় লাগে। প্রক্রিয়াটি শেখার জন্য সহজ থেকে জটিল একই রকম প্রত্যেকটিতে লিখবে। সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত পদ্ধতি অবলম্বন করা হয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যোগ প্রক্রিয়া শেখানোর জন্য আরোহী পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে 1 থেকে 9 পর্যন্ত, প্রথমে শিশুর সবসময় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি যোগ বিয়োগ গুণভাগ প্রত্যেকটি শেখানো হয়। পর্যন্ত দুটি সংখ্যার যোগ শিশুদের আয়ত্ত করতে হবে, যেমন 1 + 4 = 5। শিশু যেন আঙুল গুণে যোগ করার অভ্যাস না করে, এর বিপরীত তথ্যগুলি 4 + 1 = 5 হয়, সেটিও তাকে শেখাতে হবে। যোগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। প্রথম ধাপ, মূর্ত বস্তু গণনা করে যোগফল বের করতে বলতে হবে। প্রথমে মূর্ত বস্তু বলতে যেগুলো তারা পেন, কোনো কিছুর বীজ, এগুলো গুণে তারা যোগ করবে। তারপরে অর্ধমূর্ত হলো ছবি, বস্তুর সাহায্যে অর্থাৎ ছবি এঁকে ধারণা দিতে হবে। 3, তথ্যগুলি যোগ চিহ্ন দিয়ে শেখাতে হবে, যেমন দেখতে পাচ্ছ 2 + 5 কত হবে তাকে বলতে হবে। তারপরে এরকম ছবি এঁকে দিতে হবে। দুটো দাগ, এখানে একটু ভুল রয়েছে, দুটো দাগ তার সাথে 5টা দাগ সমান 7টা দাগ, এইভাবে তাদেরকে বোঝাতে হবে। ধাপগুলি উইলসনের মতে 3টি সংখ্যার যোগ স্তম্ভাকারে হয়। যখন 3টে সংখ্যা যোগ করতে হয় কেমন হয় সেটি দেখতে পাচ্ছ, 2, 3 আর 1। এটি যখন যোগ করা হচ্ছে এইভাবে স্তম্ভাকারে লেখা হচ্ছে 6, এটি উইলসন বলেছিলেন। তৃতীয় ধাপ, একটি 2 অঙ্কের অপরটি 1 অঙ্কের সংখ্যার যোগ। 22 + 3 = 25, আবার 23 + 2 = 25 হচ্ছে। চতুর্থ ধাপ, 2টি 2 অঙ্কের যোগ। 22 + 21 = 43, 23 + 12 = 35, এইভাবে 2 অঙ্কের যোগও তাদেরকে শেখাতে হবে। পঞ্চম ধাপ, 2টি 2 অঙ্কের যোগ অথবা 10-এর বেশি সংখ্যার যোগ তাদের শেখাতে হবে, যেমন একক দশক দিয়ে তাদেরকে এবার শেখাতে হবে। দেখা যাচ্ছে 32 + 23 = 55 হচ্ছে, এইভাবে শেখাতে হবে। এইভাবে ছাত্রছাত্রীদের দ্রুত এবং নির্ভুলভাবে যোগ প্রক্রিয়া শেখাতে হবে। শিক্ষার্থীদের আঙুল গুণে গণনার নীতি পরিত্যাগ করতে হবে। প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রেই কিন্তু একই কথা বলা হয়েছে। এবার আমরা পরবর্তী পদ্ধতি দেখে নেব গুণ, যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি আলোচনা করুন। কি কি দুর্বলতা দেখা যায়? যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দুর্বলতার পিছনে নানাবিধ কারণ লক্ষ্য করা যায়। যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দুর্বলতার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। কি? বিভিন্ন এককের রাশির যোগ। রাশিগুলির একক বিভিন্ন হলে যোগ করা সম্ভব নয়, কিন্তু শিক্ষার্থীরা 7টা গরুর সাথে 3টি ঘোড়ার যোগ করতে যায়। অনেক ক্ষেত্রে 5টি কাঁচা আমের সাথে 5টি পাকা আমের যোগ করতে চায়, কিন্তু এইভাবে বিভিন্ন এককের যোগ করা কিন্তু সম্ভব নয়। গরুর সাথে গরু যোগ হয়, ঘোড়ার সাথে ঘোড়া যোগ হয়, এটি কিন্তু তারা অনেক সময় ভুল করে ফেলে। পদ্ধতিগত সমস্যা, 2 অঙ্কের বা তার অধিক সংখ্যার যোগ করার ক্ষেত্রে একক, দশক বা অন্যান্য স্থানীয় সংখ্যাগুলির যোগফল যদি 10-এর অধিক হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারে না, অর্থাৎ হাতে 1 থাকে সেই জায়গায় কিন্তু সেটি তারা ধরে না, যোগ করতে ভুলে যায়। বিভিন্ন এককের যোগ, টাকা পয়সা, ডজন, দৈর্ঘ্য ইত্যাদি সংক্রান্ত যোগ করার সময় এককগুলির দিকে খেয়াল না রেখে বা উপযুক্ত এককের পরিবর্তন না করে শুধুমাত্র সংখ্যাগুলির যোগ করে দেয়।
গুণ সম্পর্কিত শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলি হলো মুখস্থ করার অভ্যাস। প্রথম থেকেই গুণের উদ্দেশ্য না বুঝে না জেনে শিক্ষার্থীরা মুখস্থ করতে থাকে, তার ফলে তারা যোগের সঙ্গে গুণের সম্পর্ক বুঝতে পারে না। এর ফলে তাদের মধ্যে গুণ নিয়ে ভীতির সৃষ্টি হয়। গুণের নিয়ম: শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল শূন্য হয় এবং একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল সেই সংখ্যা হয়। এই বৈশিষ্ট্য জানা থাকলে নির্ণয় না করেই সঠিক উত্তর দেওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা যোগের সঙ্গে শূন্য ও একের নিয়মগুলির সাথে গুণের ক্ষেত্রে শূন্য ও একের নিয়মের পার্থক্য করতে পারে না, যোগের সাথে গুণের নিয়মটি গুলিয়ে ফেলে। নামতা মনে রাখার পদ্ধতি: শিক্ষার্থীরা সাধারণত যেভাবে পরপর সংখ্যা মুখস্থ করে, অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি, সেইভাবে নামতা মনে রাখতে যায়। এক্ষেত্রে সহজ থেকে কঠিন নামতা পড়ার পদ্ধতি তারা ব্যবহার করে না। এর ফলে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়াও যোগ ও গুণের ক্ষেত্রে সাধারণত যে সমস্যাটি বেশি দেখা যায় সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট পরিমাণে অভ্যাসের অভাব। যথেষ্ট পরিমাণে অনুশীলনের অভাবের জন্য শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। যোগ ও গুণ প্রক্রিয়ায় তাদের দুর্বলতা প্রকট হয়। এবার দেখব বর্গক্ষেত্র ও রম্বসের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করুন। বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রের চিত্র আমরা সকলেই জানি কেমন। 4টি বাহুই তার সমান হবে। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, মেজারমেন্ট করে। 4টি বাহুই সমান হবে এবং প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ হবে। এটি কিন্তু 90 ডিগ্রি করে হবে। তাহলে এটি হলো একটি চতুর্ভুজ যার বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের একটা নাম দিয়ে দিতে হবে, ABCD এইভাবে একটি নাম দিয়ে দেবে। এবং চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র, প্রত্যেকটি বাহু সমান, তাই AB সমান CD, BC সমান CD সমান AD, এইগুলি তোমরা লিখে দেবে এবং প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হবে। তাহলে কি এখানে A কোণ সমান B কোণ সমান C কোণ সমান D কোণ, প্রত্যেকটা কোণ কিন্তু তার সমকোণ হয়, সমান হয় কোণগুলি। এক সমকোণ মানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। রম্বস: যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান হবে, বাহুগুলি কিন্তু সমান হবে। এই বাহু এখান থেকে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য এক, কিন্তু সমকোণ নয়। এটি কিন্তু সোজাসুজি হচ্ছে না। চতুর্ভুজ যেমন সোজা হয়, এটি কিন্তু সোজা হচ্ছে না। এরও একটা নাম দিয়ে দিতে হবে, ABCD। তাহলে যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান কিন্তু কোণগুলি সমকোণ নয় তাকে রম্বস বলে। কোণগুলি কিন্তু সমকোণ নয়, 90 ডিগ্রি নয়, তাই একে রম্বস বলছে। এবার দেখে নেব চিত্রে ABCD একটি রম্বস যার AB বাহু সমান CD বাহু, BC বাহু সমান CD বাহু সমান AD বাহু। বাহুগুলি সমান কিন্তু কোণগুলি কিন্তু সমান নয়, তাকেই কিন্তু। এবার আমরা দেখব ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কী কী, ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। ত্রিভুজ আমরা জানি 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে কিন্তু ত্রিভুজ বলে। এবং অবশ্যই যেটি এগুলি লিখবে তার সাথে কিন্তু সব সময় ছবি আঁকবে, এটি যেন ভুল না হয়। ত্রিভুজের ছবি এঁকে দিলে। ত্রিভুজের প্রকারভেদ: বাহু ও কোণ ভেদে ত্রিভুজ 6 প্রকার। এর মধ্যে বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। বাহু ভেদে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে কি সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য হলো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। ত্রিভুজের বাহুগুলি যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে কিন্তু কৌণিক বিন্দু বলে। ত্রিভুজের ভূমি সাপেক্ষে তার শীর্ষবিন্দুতে যে কোণটি থাকে তাকে বলে শিরকোণ। অর্থাৎ ত্রিভুজের শীর্ষে অর্থাৎ
একদম চূড়াতে যে কোণটি থাকে এই কোণটিকে কি বলা হয়? এই কোণটাকে বলা হয় শিরকোণ। এবং তিনটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি। ত্রিভুজের বাহুগুলি যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, একে বলা হয় কৌণিক বিন্দু। এবং ত্রিভুজের শীর্ষে যে বিন্দুটি থাকে, শীর্ষবিন্দুতে যে কোণটি থাকছে তাকে বলা হয় শিরকোণ। এই গেল। এবার আমরা দেখব ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কি কি। ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। ত্রিভুজ আমরা জানি তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে কিন্তু ত্রিভুজ বলে। এবং অবশ্যই যেটি এগুলি লিখবে তার সাথে কিন্তু সব সময় ছবি আঁকবে, এটি যেন ভুল না হয়। ত্রিভুজের ছবি এঁকে দিলে। ত্রিভুজের প্রকারভেদ, বাহু ও কোণ ভেদে ত্রিভুজ 6 প্রকার। এর মধ্যে বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। বাহু ভেদে কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে কি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য হলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। ত্রিভুজের বাহুগুলি যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে কিন্তু কৌণিক বিন্দু বলে। ত্রিভুজের ভূমি সাপেক্ষে তার শীর্ষবিন্দুতে যে কোণটি থাকে তাকে বলে শিরকোণ। অর্থাৎ ত্রিভুজের শীর্ষে অর্থাৎ একদম চূড়াতে যে কোণটি থাকে এই কোণটিকে কি বলা হয়? এই কোণটাকে বলা হয় শিরকোণ। এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি। ত্রিভুজের বাহুগুলি যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, একে বলা হয় কৌণিক বিন্দু। এবং ত্রিভুজের শীর্ষে যে বিন্দুটি থাকে, শীর্ষবিন্দুতে যে কোণটি থাকছে তাকে বলা হয় শিরকোণ। তোমরা এই ক্লাসটি তো দেখছোই, আর এই ক্লাসের ডেসক্রিপশানে যে লিঙ্কগুলি আমি দেব প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু এক্সামে তোমাদের অনেক বেশি উপকার হবে বড় কোশ্চেনগুলি লিখতে। দেখো, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কি? উদাহরণ দিন। আপনি দুটি ভগ্নাংশ 3/5 এবং 5/3 শিক্ষার্থীদেরকে কিভাবে শেখাবেন? প্রকৃত ভগ্নাংশ যেসব সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয় তা হয় ও ভগ্নাংশটির মান 1 অপেক্ষা কম হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব সবসময় ছোট হবে, সেটির প্রকৃত ভগ্নাংশ 1-এর 2, 3-এর 4, 5-এর 4, এগুলি কিন্তু প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টোটা, যে সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয় এবং ভগ্নাংশটি 1 অপেক্ষা বেশি হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3-এর 2 উপরেরটা বড়, নিচে ছোট, 5-এর 4, 7-এর 5, এগুলি হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবার কিভাবে তুমি শেখাবে? আমি প্রথমে 3-এর 5 এবং 5-এর 3 এই ভগ্নাংশ দুটি বোর্ডে লিখব। তারপর শিক্ষার্থীদের বলবো উপরের সংখ্যাটিকে লব এবং নিচের সংখ্যাটিকে হর বলে। প্রথম ভগ্নাংশটিতে লব 3 এবং হর 5 এবং দ্বিতীয় ভগ্নাংশটিতে লব 5 এবং হর 3 হয়। 3-এর 5 এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তোমরা মনে রাখবে যে ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেহেতু 3-এর 5 এই ভগ্নাংশটির লব 3, হর 5-এর থেকে ছোট, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 5-এর 3 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। মনে রাখবে যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশটিতে লব 5, হর 3 অপেক্ষা বড়, তাই এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। 3টে থিওরি তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। 1 ডাইনস, 2 ব্রুনার, 3 পেয়াজে। এই 3টি থিওরি জন্য অবশ্যই ভালো করে তোমরা পড়ে যেও। এই 3টি থিওরি কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। গত বছর ভাইগটস্কি এসেছিল, এবছর ব্রুনার, ডাইনস, নাই পেয়াজে, এই 3টি থিওরির মধ্যে কিন্তু
একটি থিওরি আসার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও, গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন। গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি হলো: 1. ব্যবহারিক লক্ষ্য বা পরীক্ষামূলক লক্ষ্য। শিক্ষক মহাশয় পরিষ্কারভাবে সমস্যাটি ব্যবহারিক বা পরীক্ষামূলক লক্ষ্যটিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি, সমস্যাটি সঠিকভাবে পরীক্ষা করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি প্রদান করতে হবে। একদম সোজা বিষয়। সুস্পষ্ট নির্দেশনা দান, সঠিকভাবে পরীক্ষাটিকে পরিচালনা করার জন্য শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে স্পষ্ট নির্দেশ দিয়ে থাকেন। পরীক্ষা, শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুসারে পরীক্ষাটি পরিচালনা করে থাকে। সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষার্থীরা সমস্যাটির ব্যবহারিক বা পরীক্ষামূলক লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে পরপর। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকারী করে তোলার উপায়গুলি হলো: মনোবিজ্ঞান সম্মত ও কাজের মাধ্যমে শিক্ষা অর্থাৎ লার্নিং বাই ডুইং এই নীতির উপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষাগারে বিভিন্ন উপকরণের সঠিক ব্যবহার শেখাতে হবে। স্বাধীনভাবে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের সঠিক অংশগ্রহণের দ্বারা জ্ঞান আহরণ করাতে হবে। শিক্ষার্থীদের বিমূর্ত চিন্তা গঠনে উৎসাহিত করতে হবে। গণিত শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন এবং বাধাগুলি দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যোগাযোগ বা কমিউনিকেশন হলো তথ্য ও মনের ভাব আদান প্রদানের একটি প্রক্রিয়া। গণিতে যোগাযোগের প্রধান মাধ্যম হলো গাণিতিক ভাষা। গণিত শিক্ষণে শিক্ষক মহাশয় সাধারণ ভাষায় গাণিতিক ধারণা সম্পর্কে আলোচনা করেন। ভাষা হলো আমাদের ভিতরে সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রকাশ করার একটি মাধ্যম। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার 4টি বাধা হলো: 1. অস্পষ্ট প্রকাশভঙ্গি। যোগাযোগের বার্তা সহজ, স্পষ্ট, দ্ব্যর্থহীন হওয়া প্রয়োজন, তা না হলে বার্তা বিকৃত হয়ে পড়ে। বিভিন্নার্থক বার্তা বিকৃতি। প্রতিটি বার্তা মানুষ তার জ্ঞান ও বুদ্ধির নিরিখে বিচার করে, ফলে একই শব্দ বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন অর্থে প্রেরণ ও গ্রহণ করে থাকে। দৃষ্টি আকর্ষণ। অনেক সময় বার্তা প্রেরক যাদের উদ্দেশ্যে বার্তা পাঠায় তাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় না। বার্তা প্রকাশে ব্যর্থতা। অলস্যের কারণে সঠিক সময়ে পরিবেশন করা, সঠিক বিষয় নির্বাচনে ব্যর্থতার জন্য প্রকাশে ব্যর্থতা আসে। বাধা দূরীকরণের ব্যবস্থাসমূহ। কথা মনে রাখতে হবে, প্রতিবন্ধকতা বা বাধাগুলিকে সম্পূর্ণভাবে পরিহার করা যায় না। নিম্নলিখিতভাবে সেগুলিকে কমানো যেতে পারে। 1. প্রাঞ্জলতা। যোগাযোগ প্রক্রিয়াতে পারস্পরিক বোধগম্য ও দ্ব্যর্থহীন শব্দ ব্যবহার করতে হবে। যথোপযুক্ততা। সময় ও চ্যানেল যথোপযুক্ত হতে হবে। ধারাবাহিকতা। বার্তা প্রেরণ ও গ্রহণের মধ্যে একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনোযোগ। যোগাযোগ ব্যবস্থায় বার্তা গ্রাহকের মনোযোগ আকর্ষণের উপযোগী হবে। যোগাযোগ ব্যবস্থায় বার্তা গ্রাহকের মনোযোগ আকর্ষণের উপযোগী হবে। বিশ্বাসযোগ্যতা। যোগাযোগের বিষয়বস্তু অবশ্যই বিশ্বাসযোগ্য হবে। বিশিষ্টতা।
যোগাযোগ নির্দিষ্ট আকারে ও নির্দিষ্ট বিষয় অবলম্বনে হবে। অনুসরণ: প্রতিটি বার্তা প্রেরণ ও গ্রহণের ফলাফল অবিরত নজরে রাখতে হবে। এছাড়া তোমরা সমবায় শিখন আমি লিঙ্ক দিয়ে দেব, 2 মার্কসের কোশ্চেনগুলি লিঙ্ক দিয়ে দেব। তোমরা ডাইনস, ব্রুনার এবং পেয়াজে এই 3টি থিওরি কিন্তু পড়তে ভুলে যেও না। এর সাথে প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি এগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের এক্সাম ভালো হোক এবং মাইক্রো লেসন ডেমোর জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং তোমাদের কোন কোন বিষয়ে মাইক্রো লেসন ডেমো দিলে ভালো হয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি তোমাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করব সেই টপিকের উপর ডেমো করে দেখানোর। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের